জি 24 ঘন্টায় বাংলা @5 নিয়ে আমি সব্যসাচী আপনাদের সঙ্গে। রাজ্যে বেড়ে চলা রাজনৈতিক অশান্তি নিয়ে আজকে আলোচনা করার কথা রয়েছে। আর তার মধ্যেই শুরুতেই যে খবর পাওয়া যাচ্ছে, যে খবর কিছুক্ষণ আগে আমাদের প্রতিনিধি চম্পকের কাছ থেকে আরও আপডেট নেব, তা হলো কেশপুর। হিরণ বিজেপি প্রার্থী, তার প্রচার চলছিল, সেই প্রচারে হামলার অভিযোগ উঠল এবং তা নিয়ে রাজনৈতিক টানাপোড়েন শুরু হয়েছে। কেশপুরে ভোট প্রচারে গিয়ে হামলার মুখে ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ ওরফে হিরণময় চট্টোপাধ্যায়। পশ্চিম মেদিনীপুরের কেশপুর ব্লকের 6 নম্বর অঞ্চলে জগন্নাথপুর বাজারে কি ঘটনা জানাবে চম্পক, রয়েছেন আমাদের সঙ্গে। চম্পক, দেখো, হিরণের আজকে অন্যত জায়গায় প্রোগ্রাম ছিল, কিন্তু যেহেতু গতকাল তার মণ্ডল সভাপতি হামলা হয়েছিল এবং সেখানে মেদিনীপুর মেডিকেল কলেজে ভর্তি হয়েছেন, সকালে তিনি সেখানে দেখার পরে তিনি সিদ্ধান্ত নেন যে আজকে কেশপুরে তিনি সারাদিন প্রচার করবেন। সেই মতনই আজকে কেশপুরে তিনি প্রচার শুরু করেছিলেন এবং দুপুর নাগাদ যখন তিনি কেশপুরের 6 নম্বর অঞ্চল জগন্নাথপুর বাজার এলাকায় সেখানে যান, সেখানে যে অভিযোগটা উঠছে যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তারা লাঠি বাঁশ নিয়ে হামলা চালায় হিরণ চট্টোপাধ্যায়ের গাড়ি করে। এরপরে কিন্তু হিরণ চট্টোপাধ্যায় যে অভিযোগ রয়েছে, তিনি গাড়ি থেকে নেমে ছুটে পালিয়ে যায় তৃণমূল দুষ্কৃতীরা। কিন্তু অভিযোগ যে আনন্দপুর থানার পুলিশের চোখের সামনে এই ঘটনা ঘটেছে, অথচ পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করেছে এবং এক্ষেত্রে এও বলা হয়েছে যে দেখা গেছে সেখানে কোনো জওয়ান ছিল না। এক্ষেত্রে হিরণময় চট্টোপাধ্যায় তার যে নিরাপত্তা ছিল তারা কিন্তু কোনো সেখানে আটকে নেয়। একটা বড় ধরনের একটা গন্ধ পরিস্থিতি তৈরি হয়েছিল, কিন্তু তার পরবর্তীকালে দেখা যায় পাল্টা বিজেপি কর্মী সমস্ত যারা ছিল তারাও কিন্তু তাকে ধাওয়া করে তৃণমূল কর্মী সমস্ত দিকে, এবং তারা কিন্তু সেখানে অভিযোগ রয়েছে তারা সেখান থেকে সরে যায়। কিন্তু এই বিষয়ে যেটা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে, ব্লক সভাপতি প্রদ্যুৎ মাজা বলেন যে বিজেপি সরকারের প্রতি সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ। এর সাথে তৃণমূল কোনো কর্মী যুক্ত নয়, এসব বাজার গরম করার জন্যই করছে বিজেপি, এমনটা এই রাজনৈতিক পর্যায়ে শুরু হয়েছে। অনেক ধন্যবাদ চম্পক তোমাকে। অভিযোগ পাল্টা অভিযোগ, কিন্তু আমরা দেখলাম অশান্তি বাঁশ হাতে তারা। বিজেপি অভিযোগ করছে তৃণমূলের বিরুদ্ধে, তৃণমূল বলছে বাজার গরম করার জন্য মিথ্যে অভিযোগ। বিজেপি প্রার্থী হিরণ কি বক্তব্য তারা আপনাদের শোনাবো। গুন্ডা বাহিনী দীপক অধিকারী পাঠিয়েছে, 15 থেকে 20 তারিখের মধ্যে খুন করবে বলেছিল, কালকে খুন করার চেষ্টা করেছিল, শুভেন্দু সামন্ত থেকে পারেনি, আজকে প্রার্থী আছে, আমাকে খুন করার জন্য এসেছিল। এই গুন্ডা বাহিনী দেখছেন আপনারা, ডান দিক বাদিকে বারবার আক্রমণ করছিল, গ্রামের মানুষকে চমকাচ্ছিল, ভয় দেখাচ্ছিল। আমি গাড়ি থেকে নামতেই ভয়ে দৌড়ে পালিয়েছে, এদিক দিয়ে পালিয়েছে, এদিক দিয়ে পালিয়েছে। আপনার সামনে তো পুলিশ আছে, পুলিশ চুপচাপ, কিছু করছে না। এখানকার আনন্দপুর থানার পুলিশ পুরো চুপচাপ, পুলিশের হাত দিয়ে পুরো। শুধু এই ঘটনা নয়, আরও বেশ কিছু ঘটনা আজকে দিনভর কিন্তু ঘটেছে রাজ্যে। তার মধ্যে পূর্ব বর্ধমানের মন্তেশ্বর বিজেপির বুথ সভাপতির রহস্য মৃত্যুর ঘটনা ঘটেছে, সেখানে আবার দল বলছে খুন। গোসবায় তাপস বৈদ্য নামে এক তৃণমূল কর্মী, তাকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে, খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। সেখানে অশান্তিও আছে, যেরকম অশান্তি আমরা হিরণের ক্ষেত্রে দেখলাম, ঘাটালে দেখলাম, অভিষেকের সবার আগে কুলতলিতে তৃণমূল কর্মীদের মধ্যে সেখানে হামলার অভিযোগ উঠেছে। নওসাদের সভা ছিল, শাসনে পলতারাঙ্গা এলাকায় উত্তেজনা হয়েছে। আইএসএফ তৃণমূল সংঘর্ষে 2 জন আহত হয়েছেন, থানায় পুলিশের সঙ্গে গিয়ে ঝামেলা বাঁধান আইএসএফ বিধায়ক। পূর্ব মেদিনীপুরের কাঁথি চণ্ডীপুর বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডার গাড়িতে ভাঙচুরের অভিযোগ উঠেছে। বাকি আর 3 দফা ভোট। দক্ষিণবঙ্গে ভোট যত এগিয়ে আসছে ততই কি হাওয়া গরম হচ্ছে? শান্তিপূর্ণ হবে কি বাকি 3 দফার ভোট? এই নিয়ে আলোচনা করব। স্টুডিওতে রয়েছেন আমার সঙ্গে বিজেপির শ্রেহায়ন সরকার, আমাদের সঙ্গে রাজনৈতিক বিশ্লেষক শম্পা সেন রয়েছেন, আমাদের সঙ্গে জুই বিশ্বাসও থাকবেন। আমি শুরুতে সম্পাদির কাছে যাব। জুই বিশ্বাস রয়েছেন আমাদের সঙ্গে। সম্পাদি, কি মনে হচ্ছে? আমি আজকে দিনভরের খবর আপনাদের দেখালাম এবং একদম খবর শুরু করলাম যেখানে ঘাটালে এই উত্তেজনা, এই গোটা বিষয়ে ভাবনা চিন্তা করে এবং লাস্ট ফেজে যেরকমভাবে দুর্গাপুরের বেশ কিছুটা জায়গা উত্তপ্ত হয়ে উঠেছিল, এখন তো আরও বাকি আছে দক্ষিণবঙ্গের বাকি সব ভোট। কি মনে হচ্ছে, শান্তিপূর্ণ হবে নাকি একেবারে ছবিটা উল্টে যাবে? সেটা খুব দুঃখজনক, যে দুর্ভাগ্যজনক। আমাদের রাজ্যে সারা দেশের পরিস্থিতির থেকে আমাদের রাজ্যের পরিস্থিতিটা একেবারেই আলাদা, এবং যে মৃত্যুর খতিয়ান আমরা দেখেছি, গত পঞ্চায়েত ভোটে শুধুমাত্র নিহত হয়েছিলেন সরকারি পরিসংখ্যান অনুযায়ী
48 জনেরও বেশি এবং আহতের সংখ্যা 400-রও বেশি ছিল। এই পরিসংখ্যান কিন্তু বছরের পর বছর ঘটে চলেছে। এখন যত দফা দফা ভোট দক্ষিণবঙ্গের দিকে নামছে, তখন পারস্পরিক হিংসা একটি রাজনৈতিক দলের সঙ্গে আরেকটি সংঘর্ষ আরো বাড়ছে। ফলে যেটা মনে হচ্ছে সেটা আমি বলতে পারি যে এটা যেমন রাজ্যের পুলিশের দায়িত্ব, তেমনি কেন্দ্রীয় বাহিনীর দায়িত্ব। তাদের তো ল অ্যান্ড অর্ডার ওখানে এনফোর্স করতে হবে, আদারওয়াইজ তো সম্ভব নয় কিছুতে এটাকে শান্তিতে একটা ভোট কিন্তু দেওয়া। সম্পাদী আমরা কারণ দেখলাম মানুষের এর আগে গত 3টে দফায় নির্বাচন কমিশন রাজ্য নির্বাচনী আধিকারিকের নির্বাচন যেন ঠিক হয় এবং রাজ্য সরকারকে দিয়ে সেই নির্বাচন ল অ্যান্ড অর্ডার যাতে ঠিক মতো থাকে সেই জায়গাটা সম্পাদী আমার কথা শোনা যাচ্ছে? তৈরি করতে। সম্পাদী আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, আমি বলছিলাম যে গত যে দফাগুলো হয়ে গেল তাতে নির্বাচন কমিশন তো যথেষ্ট স্যাটিসফাইড ছিল, কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা প্রশংসা করেছিলেন, রাজ্য নির্বাচনী আধিকারিকের প্রশংসা করেছিলেন, তাহলে এখন নতুন করে প্রশ্নটা উঠছে কোন জায়গায়? দেখুন, প্রথম দিকের উত্তরবঙ্গের নির্বাচনের যে ধরনের হাওয়া ছিল, তলার দিকে আমরা দেখতে পাচ্ছি যে শাসক দলের সংগঠন উত্তরবঙ্গের থেকে ওই মানে আগে যা ছিল তাতে তাদের সাংগঠনিক যোগ দক্ষিণবঙ্গে বেশি। ফলত আমরা দেখতে পাচ্ছি যে সংঘর্ষের বাতাবরণটা আরো বেশি তৈরি হচ্ছে। দ্বিতীয়ত, এখন কিন্তু একটা মরিয়া লড়াই চলছে, অর্থাৎ প্রথম পর্যায়ের ভোট হয়ে যাবার পর মরিয়া লড়াইয়ের যে চেষ্টা পারস্পরিকভাবে এবং শাসক দলের পক্ষ থেকেও সেটা দেখা যাচ্ছে, বা বিরোধীদের পক্ষ থেকেও অনেক সময় আমরা দেখছি আক্রমণ করছেন তারা শাসক দলের কোনো। আচ্ছা, আমি স্নেহায়নের কাছে যাবো। স্নেহায়ন, সম্পাদী যেমন বলছেন যে শাসক দলের সংগঠন বেশি, ফলে সংঘর্ষের জায়গাটাও বেশি হয়ে যাচ্ছে, কিন্তু আমি যদি বলি কুলতলি অভিষেকের সভার আগে সেখানে তৃণমূল কর্মীদের উপরে হামলার অভিযোগ উঠেছে, পঞ্চায়েত সদস্যের স্বামীকে মারধর করা হয়েছে, হাসপাতালে তৃণমূল কর্মী ভর্তি এবং বিজেপির বিরুদ্ধে অভিযোগ। না, পিছিয়ে তো কেউই নেই। না, দেখো বিষয়টা হচ্ছে গিয়ে, যদি আমার কাছে শক্তিশালী সংগঠন থাকে তাহলে তো আমার আশ্বস্ত হওয়া উচিত যে মানুষের ওপর, আমার সংগঠনের ওপর, যে আমি অনায়াসে ভোট জিতবো। কিন্তু বিষয়টা হচ্ছে উত্তরবঙ্গ থেকে কার্যত খালি হাতে ফেরা তৃণমূল কংগ্রেস, তারা দেশের রাজনীতিতে নিজের রেলিভেন্স টিকিয়ে রাখতে দক্ষিণবঙ্গ থেকে যদি তারা 2-4টে সিট না জিততে পারে, তাহলে তারা যে ক্লেমগুলো করছে, আজকে মুখ্যমন্ত্রী যে কথাগুলো বলছে, সে কথাগুলো তো মিথ্যে হয়ে যাবে। তো সেই জন্য যেন তেন প্রকারে দক্ষিণবঙ্গে যে করে হোক তাদেরকে জিততে হবে। এই যে তোমরা কেশপুরের ঘটনাটা দেখাচ্ছ, কেশপুরের ঘটনাটা সূত্রপাত কোথা থেকে তুমি জানো? কালকে কেশপুর মণ্ডল 3-এ আমাদের একটা নির্বাচনী পথসভা ছিল, সেখানে আমাদের মণ্ডল সভাপতি শুভেন্দু সে মিটিংয়ে মাইকের সামনে বলেছিল যে দেব এবার হারবে, হিরণ এবার জিতবে। উনি যখন সভাটা শেষ করে ফিরছেন, তখন কেশপুরের যে জেতলা অঞ্চলে তাকে বাইক থেকে নামিয়ে তাকে 14-15 জন মিলে মারধর করে। স্থানীয় মানুষ, যেহেতু পরিচিত ছেলে ওখানকার, ওকে বাঁচাতে আসে, তখন স্থানীয় মানুষকে গান পয়েন্টে থেকে বলা হয় যে ওখান থেকে সরে যাও, নালে কিন্তু গুলি করব। শুভেন্দুকে কালকে মেরে ফেলার পরিকল্পনা ছিল, ওখানকার মানুষের প্রতিরোধে কোনোভাবে ওকে বাঁচিয়ে আজকে মেডিকেল কলেজে ভর্তি করা হয়। হিরণ অ্যাজ আ ক্যান্ডিডেট হিসাবে সেই অঞ্চল যখন আজকে দেখতে যায়, তখন তাকে আটকে দেওয়া হয়, তার গাড়ি লক্ষ্য করে ইট বৃষ্টি করা হয়। সিমিলার ইনসিডেন্ট ঘটানো হয় কালকে শঙ্কুদেব পণ্ডার সাথে। ভাবো, শঙ্কুদেব পণ্ডা একজন রাজ্যের মুখপাত্র, তোমাদের চ্যানেলে বহুবার আছে, একজন নোটেড ফিগার, তার গাড়িতে এসে ধাক্কা মারা হয়, রেকি করা হচ্ছে লাস্ট 7 দিন ধরে। ওখানে যখন ধাক্কা মারছে, উল্টো দিকে 7-8 জন তৃণমূলের বাইকধারী যুবক, দুষ্কৃতী ওগুলো ওয়েট করে আছে, যেই না ধাক্কা মেরেছে সঙ্গে সঙ্গে তেড়ে এসছে। আমাদের কর্মীরা প্রতিরোধ গড়ে তুলেছে, ওই ছেলেটাকে ধরেছে। ছেলেটা বলছে আমাকে পয়সা দিয়ে শেখানো হয়েছে যে শঙ্কুদেব পণ্ডার গাড়ি যেন 7 দিন ধরে ফলো করা হয়। এই ছেলেটা কে? ছেলেটার আইডেন্টিটি খুঁজে পাওয়া যাচ্ছে না। এর আগেও সিমিলার ঘটনা ঘটানো হয়েছে আমাদের বিরোধী দলনেতার সাথে। এদেরকে বাংলাদেশ থেকে নিয়ে আসছে, এই ধরনের ঘটনা ঘটাচ্ছে, আবার বাংলাদেশে ফিরিয়ে আসছে। আমরা আবারও বলছি, আমরা প্রথম 3টে ফেজের পরে যদি আশ্বস্ত ছিলাম, আমরা উৎকণ্ঠিতও ছিলাম যে আমরা জানতাম দক্ষিণবঙ্গে আসলে তৃণমূল কংগ্রেস এই কথা কাজ করবে। আমরা জুই বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি, একটু টেকনিক্যাল কারণে যোগাযোগ করতে সমস্যা হচ্ছে। আমি আবারও ওই কারণে সম্পাদীর কাছেই আসি। সম্পাদী, বিজেপির প্রতিনিধি বলছেন তারা জানতেন দক্ষিণবঙ্গে হবে। এটা কি অবধারিত হয়ে গেল বিষয়টা যে দক্ষিণবঙ্গে ভোট হবে এবং ব্যারাকপুর থেকে শুরু করে হোক, দক্ষিণ 24 পরগনা হোক বা উত্তর 24 পরগনায় হোক, অশান্তি হবেই? মানে যে ট্র্যাডিশনটা আমরা ভাঙবে বলে একটু হলেও আশার আলো দেখছিলাম গত কয়েক দফার ভোটে, বাকি 3 দফায় সেই ট্র্যাডিশন একেবারে ধুয়ে মুছে, মানে আবার সেই ট্র্যাডিশনই ফিরে আসবে। দেখুন, এটা খুবই দুর্ভাগ্যজনক, প্রত্যেকটি চ্যানেলে উচ্চারিত হচ্ছে এবং আপনারা বলছেন, সমস্ত সংবাদ মাধ্যমেই আমরা খবর পাই যে কি পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছে পশ্চিমবঙ্গ। এখানে মানুষের কাজ নেই। এই যে একটা বিরাট
ফোর্সকে, বিরাট একটা যুব সমাজকে ব্যবহার করা হচ্ছে তাদের হাতে টাকা দিয়ে ভোটের মেশিনারি হিসেবে। তার কারণ এটা অন্য রাজ্যের ক্ষেত্রে হয় না, তাদের হাতে কাজ রয়েছে। এখানে যতটা সংঘর্ষ প্রবণতা, রাজনৈতিক সংঘর্ষ প্রবণতা, সেই সংঘর্ষ প্রবণতার পেছনে রাজনৈতিক কারণ যতটা আছে তার থেকে অনেক বেশিও রয়েছে অর্থনৈতিক কারণ। তারা ভাড়া খাটছে বিভিন্ন দলের মেশিনারি হয়ে, এবং শাসক দলের পক্ষ থেকে এখন একটা মরিয়া কামড় দেওয়ার চেষ্টা চলছে। আমার মনে হচ্ছে যে প্রত্যেকটা ক্ষেত্রে দেখুন, শাসক দলের তো একটা আলাদা দায়িত্ব থাকে, 15 বছরের কাছাকাছি তারা ক্ষমতায় রয়েছে, ল অ্যান্ড অর্ডার ইনফোর্স করবার ক্ষেত্রে তাদের কিন্তু একটা বিরাট ভূমিকা থাকে। কিন্তু তাহলেও কেন পশ্চিমবঙ্গের প্রত্যেকটি ভোটে এই রকম ভয়ঙ্কর এক এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটবে? আজকে যেটা উত্তরবঙ্গে আমরা কিছুটা আশ্বস্ত হয়েছিলাম, দক্ষিণবঙ্গে যত নামছে তত সংঘর্ষ বাড়ছে। একদিক থেকে যেমন শাসক দলের পক্ষ থেকে মরিয়া চেষ্টা তাদের জায়গা জমি টিকিয়ে রাখার জন্য, অন্য দিক থেকে বিরোধী দলও কিন্তু শক্তিশালী সংগঠন তৈরি করেছে, এবং সেটা শুধুমাত্র বিজেপির ক্ষেত্রেই নয়, বাম কংগ্রেস জোট যেটা হয়েছে সেক্ষেত্রেও কিন্তু যথেষ্ট প্রচার, যথেষ্ট মানুষের আগমন আমরা দেখেছি তাদের প্রত্যেকটা র্যালিতে। আচ্ছা, আমি তাহলে এই জায়গা থেকে স্নেহনের কাছে যাই। আমরা আবার বারবার আমরা দুই বিষয়ে যোগাযোগ করার চেষ্টা করছি, তবে আমরা আবার একটা ছোট বিরতি নিয়ে নেবো। সম্প্রতি আমরা আবারও আসবো আলোচনায়, একটা ছোট বিরতি নিয়ে নেবো, বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। তৃণমূলের জুই বিশ্বাস রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি চলে যাব জুইদির কাছে। জুইদি, এই যে আলোচনা আমরা করছিলাম যে আগামী যে 3 দফা ভোট রয়েছে তাতে দক্ষিণবঙ্গে অশান্তি বাড়ার সম্ভাবনা কতটা, এবং রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন সম্পাদী এবং বিজেপি স্নেহায়ন একযোগে বলছিলেন এর জন্য তৃণমূল কংগ্রেস দায়ী, এবং একটা থিওরি উঠে আসছে যেখানে আপনাদের সংগঠন যথেষ্ট ভালো এবং আপনারা চাইবেন গোটা বিষয়টা নিজের দখলে রাখার। পরপর আজকের যে ঘটনা শেষ, আমরা যখন খবর শুরু করেছিলেন কেশপুরে হিরণের মিছিলে হামলার অভিযোগ দিয়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, কি বলবেন? আমি প্রথমেই বলি, দেখুন আজকে পশ্চিমবঙ্গে যেভাবে লাস্ট 4 দফা ভোট হয়েছে অত্যন্ত শান্তিপূর্ণ, সেখানে ছোটখাটো কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া সেরকম বড় কোনো ঘটনা কিন্তু সামনে আসেনি। এবং সবচেয়ে বড় যেটা, আমাদের বাংলায় যেভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা রয়েছে, প্রথম দফা 80%, দ্বিতীয় দফায় 70% বেশি, তৃতীয় দফাতেও 70% প্রায় বেশি, এবং চতুর্থ দফাতে অলমোস্ট 80 কাছাকাছি শতাংশ ভোট হয়েছে। তো আজকে আমরা যদি দেখি, বিজেপি শাসিত কোনো রাজ্যে এত শতাংশ কিন্তু ভোট পড়েনি। পশ্চিমবঙ্গের মানুষ গণতন্ত্রের প্রেমিক মানুষ, এবং তারা নির্বিঘ্নে ভোটদান কেন্দ্রে পৌঁছবেন, গণতন্ত্রের এই উৎসবে তারা সামিল হবেন এবং ভোটদান করবেন, এটাই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা আশা করি। কিন্তু আমরা দেখলাম যে গত চতুর্থ দফা যে নির্বাচন, তার আগের দিন আমরা দেখলাম কেতুগ্রামে তৃণমূল কংগ্রেসের কর্মী, সিপিএম এর কর্মীর হাতে মিন্টু শেখ, তিনি কিন্তু আক্রান্ত হলেন এবং সেখানে মারা গেলেন, খুন হলেন বলা চলে। আজকে গোসাবায় তৃণমূল কংগ্রেসের কর্মীও খুন হয়েছে। ওই চতুর্থ দফাতে দিলীপ ঘোষের গাড়ি ভাঙচুর, সংবাদ মাধ্যমের গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছিল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। দেখুন, আমি আবার বলি যে যেখানে যেখানে বিজেপির সংগঠন নেই, পায়ের তলায় মাটি নেই, সেখানে এই ধরনের অভিযোগ উঠছে। ফলে কোথায় লেখা ছিল যে তৃণমূল কংগ্রেস ওনার গাড়ি আক্রমণ করেছে? গ্রামবাসীরা যদি তাকে দেখে বিক্ষোভ দেখায়, আজকে যেখানে যেখানে বিজেপি প্রার্থী দিতে পারেনি, যে সিটগুলো পড়েছিল তার মধ্যে এই বর্ধমান আসানসোল এক কেন্দ্রটি অন্যতম, যেটাতে পরবর্তীকালে দিলীপ ঘোষ তাকে দাঁড়ানোর প্রস্তাব বিজেপির পক্ষ থেকে দেওয়া হয়। আজকে যেখানে যেখানে তাদের কোনো জমি নেই পায়ের তলায়, সেখানে সেখানে আজকে যখন তাদের সাংসদরা লাস্ট 5 বছর মানুষের কাছে পৌঁছয়নি, তারা কি কাজ করেছে সেই উন্নয়নের খতিয়ান দিতে পারছেন না, সেখানে বিক্ষোভ হচ্ছে, আর তখন সেই দোষটা তারা চাপিয়ে দিচ্ছে তৃণমূল কংগ্রেসের উপরে। মন্তেশ্বরের ঘটনা একটা পারিবারিক ঘটনা, এটা আপনারা ইতিমধ্যে দেখাচ্ছেন আপনাদের বিভিন্ন সংবাদ মাধ্যমে, আমরা দেখছি যে পারিবারিক অশান্তির জেরে এটা হয়েছে। তবে সবটাই তদন্ত সাপেক্ষ, এত তাড়াতাড়ি কিছু বলা সম্ভব নয়। নিশ্চয়ই তদন্ত হোক, তদন্ত হলে খুব ছোট করে না, কাদের জনপ্রতিনিধিরা মানুষের কাছে পৌঁছানি সেটা তো বোঝাই যাচ্ছে। যে চণ্ডীপুরে কালে ঘটনাটা ঘটেছে, সেই চণ্ডীপুরের বিধায়ক সোহম আজ অব্দি ইলেকশন ডিক্লেয়ার হওয়ার পর থেকে তার যে চণ্ডীতলা, সেই চণ্ডীতলায় একদিনও যায়নি। আজকে কল্যাণ ব্যানার্জিকে বলতে হচ্ছে যে তার উত্তরপাড়ার বিধায়ককে যাতে সাথে সাথে না যায়, মানুষের উপর বিরূপ প্রতিক্রিয়া পড়বে। আসলে তৃণমূল জুইদি বলছিল না গণতন্ত্র প্রতিষ্ঠার কথা, বাংলায় তৃণমূল কংগ্রেস এমন গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে যে আজকে বীরভূমে পুলিশকে মার খেতে হয়েছে একটা অভিযুক্তকে ধরতে গিয়ে। আজকে অ্যাসিস্ট্যান্ট কমিশনার, কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার, তিনি 80 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আনোয়ার খানের অফিসে বসে মিটিং করছেন,
এমন গণতন্ত্রের নিদর্শন তৃণমূল কংগ্রেস রেখেছে যে বিষয়টা হচ্ছে যে আজকে শুনে নিন আপনারা আপনি গ্রামবাসীদের কথা বললেন, গণপ্রতিরোধের কথা বললেন। গণপ্রতিরোধ আমরা দেখেছি সন্দেশখালীতে। সেই গণপ্রতিরোধ ভাঙার জন্য আপনাদেরকে ফেক ভিডিও বানাতে হয়েছে। কালকে রাত্রিবেলা সন্দেশখালীর প্রতিবাদী অন্বেষা মণ্ডলকে আপনাদের এই যে দিলীপ আমাদের সময় একদম শেষ, অনেক ধন্যবাদ স্নেহায়ন, জুইদি এবং সম্পাদিকে। কিন্তু আমরা আশা করব রাজনৈতিক তরজা যতই চলুক না কেন, আগামী 3 দফাও যাতে এই যে হিংসার ট্র্যাডিশন সেটা ভাঙে, শান্তিপূর্ণ ভোট হয়। যা ঘটনা ঘটবে সেটাকে যেন আমরা দিনের শেষে বলতে পারি যে বিক্ষিপ্ত ঘটনা, বিক্ষিপ্ত অশান্তিতে মোটের ওপর শান্তিপূর্ণ ভোট হলো। বাংলা এট 5 এখনকার মতো এই পর্যন্তই। আর এরপরে দেখুন লোকসভা লোকাল, আজ হুগলি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।